শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা বরাবর মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়া থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময় মতোই শুভকামনা থাকছে দর্শক। এবং আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন উদ্ভাবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া। চলুন তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল জাকারিয়া, আমরা একেবারে শৈশব থেকে শুরু করতে চাই, যেখানে আপনি বড় হয়েছেন এবং ছোটবেলার যতটুকু আপনার মনে আছে আমাদের এই অনুষ্ঠানে বসে মনে পড়ছে। একেবারে শৈশবটা কেমন ছিল? একেবারে শৈশবটা খুব ভালো ছিল। আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাতে। আমার বাড়ির মানে পেছন সাইডে একটা খাল রয়েছে এবং তার সংযোগ রয়েছে নদীর সাথে, অর্থাৎ জোয়ার বাটার পানি আসা যাওয়া করে। আর সামনের দিকটাতে হচ্ছে মাঠ, যেখানে হচ্ছে চাষাবাদ হয় আর কি। তো গ্রাম বলতে যা কিছু বোঝায় সবটাই ওখানে রয়েছে। তো একেবারে ছোটোবেলাতে আমরা প্রচুর এই যে খালে সাঁতার কাটা এগুলো প্রচুর করেছি, প্রচুর ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, এরকম করেই বড় হয়েছি আর কি। গ্রামে মানুষ যেভাবে বড় হয় মোটামুটি সেই গ্রামের পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে। আমি, আমার বোন ছিলেন, আমার বাবা মা, আমরা চারজনই ছিলেন। এক ভাই এক বোন আপনারা? হ্যাঁ, এক ভাই এক বোন। আমার বোন যদিও মারা গেছেন 2014 সালে। আমি এখন একা আর কি। আপনি বড়? জি, আমি বড় ছিলাম। বাবা কি করতেন? আমার আব্বা তখনও পিডিবিতে চাকরি করতেন, এখন উনি কর্মরত আছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ভান্ডারিয়াতে কর্মরত আছেন। এটাই পিডিবির অঙ্গ প্রতিষ্ঠান আর কি, সেখানে এখনো কর্মরত আছেন। আর মা কি গৃহিণী ছিলেন? মা গৃহিণী, কিন্তু আমাদের গৃহিণী থাকলেও আমার মা ওই যে কৃষিটা আমাদের একটু মানে বিস্তৃত আকারে রয়েছে। ধরুন আমাদের বাড়িতে প্রচুর হাঁস মুরগি, গরুর খামার ছিল, সবজি এগুলি প্রচুর রয়েছে। এগুলি আমাদের চাষাবাদের মতো, মানে পুরো গৃহিণী বলা যায় না, অনেকটা কৃষি নির্ভরশীল আমার মা এখনো আছেন। চমৎকার। আপনাদের পরিবারটা কি তাহলে এই চারজনের পরিবারই ছিল? ততক্ষণ পর্যন্ত চারজন ছিল। এখন কেমন ছিল সেই দিনগুলো? যথেষ্ট ভালো ছিল। যে সকালবেলায় উঠে আমরা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে আমি মাদ্রাসাতে পড়েছি, প্রাইমারি স্কুলের পরে মাদ্রাসাতে পড়েছি। সো সেক্ষেত্রে কোরআন তেলাওয়াতটা আমাদের একটা নিয়মিত সিলেবাসেরই অংশ ছিল। এবং সেটার পরে আমরা প্রাইমারি স্কুল শেষের পরে যখন মাদ্রাসায় ভর্তি হলাম, মাদ্রাসাতে ক্লাস করতাম, সেখানে পড়াশোনা করতাম। এবং শেষে এসে দুপুরের পরেই, অর্থাৎ আমাদের 1টা-2টা পর্যন্ত ক্লাস হতো। এবং বিকালটাতে ঘুমিয়ে আমরা, ঘুমের থেকেও আগে আমাদের চিন্তা থাকতো যে কখন আসলে ক্রিকেট বা ফুটবলটা নিয়ে বের হবো আর কি। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যে বলটা বা ব্যাটটা নিয়ে বের হতে হবে। যে মায়ের চোখের আড়াল হলেই হলো আমরা মাঠে। তো ক্রিকেট ফুটবল মানে খেলাটাকে খুব বেশি উপভোগ করেছি ছোটবেলাতে। এমনি পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনায় আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আমরা যেখানে এখন পর্যন্ত যারা গ্রাজুয়েট করেছে তারা স্কুল বা মাদ্রাসা কলেজ লেভেলে সবাই, আমি মোটামুটি ফার্স্ট বয় ছিলাম। তো সেখানে পড়াশোনা বেশ ভালোই করতাম। সাথে যখন স্কুল মাদ্রাসা লেভেল ছিল তখন বিতর্ক করতাম, বক্তৃতা করতাম। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমাদের অনুষ্ঠানগুলি, একটা ছাত্র সংগঠন ছিল মাদ্রাসাতে আমি যেখানে পড়েছি। এটার বিভিন্ন পদে আমি দায়িত্বও পালন করেছি। আমার মনে হয়, কত বছর বয়স তখন? আমি 7ম শ্রেণী থেকে আমি সাহিত্য সম্পাদক ছিলাম। তারপরে আমি সর্বশেষ ওই যে ছাত্র সংগঠন অনুযায়ী এটার জিএস পর্যন্ত থাকে, 10ম শ্রেণী পর্যন্ত, ওই পর্যন্ত ছিলাম আর কি, যে পর্যন্ত ওখানে ছিলাম আর কি। তো ওখানে সাংগঠনিকভাবে যে একটা অনুষ্ঠান কিভাবে আয়োজন করা হয়, কে কোনটার পরে কোন অনুষ্ঠানটা হবে, কে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এটার উদ্দেশ্য ছিল আমাদের ওই সময় জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা হতো, ওইটার জন্য আমরা প্রস্তুতি নিতাম এবং সেটাতে আমরা ভালোও করতাম। আমরা জেলার সময় আবার শুধু মাদ্রাসা থাকতো না, তখন স্কুল কলেজ মিলিয়ে প্রতিযোগিতাটা হতো। তো সেখানে আমাদের প্রতিষ্ঠান খুব ভালো করতো, আমরাও ভালো করেছি ওখানে। চমৎকার। একটু বাবা মাকে নিয়ে শুনতে চাই, বাবা মার গল্প একটু শুনবো। আমার বাবা এবং মা মানে প্রচুর কর্মঠ মানুষ, মানে একেবারে মধ্যবিত্ত পরিবারের আমি সন্তান, কিন্তু আমাকে তারা
যে ফ্রিডম মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে তারা রেখেছে, সেটা হয়তো অনেক উচ্চবিত্ত পরিবারের ছেলেরাও সেইটাকে উপভোগ করতে পারেননি। আমি যখন যেটা চেয়েছি সেটা আমার বাবা আমাকে দেওয়ার চেষ্টা করেছেন, মানে তার সাধ্য মতো না, তার সাধ্যের বাইরে গিয়েও সেটা আমাকে দিয়েছেন। এটার দুইটা কারণ ছিল। আমার বাবা খুব ছোট চাকরি করতেন, এখনও সামান্য চাকরি করেন, কিন্তু আমার মা হচ্ছে গিয়ে যে যেহেতু আমাদের যে পরিবারের যে খাবারের জন্য যা কিছু কিনতে হয়, অর্থাৎ চাল, সবজি, মাছ, এগুলি আমাদের সবটাই আমাদের বাড়িতে আমার মা ব্যবস্থা করতেন। তো ফলে আমাদের পারিবারিক যেই খরচটা সেটা আসলে তার আমার বাবার খুব একটা বহন করতে হতো না, বা এখনও করতে হয় না। তো আমার বাবা ওই ক্ষেত্রে আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট যেটা যতখানি দরকার সেটা উনি সবসময় বহন করেছেন। অর্থাৎ আমি যদি ছোটোবেলাতে যে কোনো অনুষ্ঠানে যাব, তখন অনেকেই দেখেছি যে যেতে পারছে না, তার বাবা সেই ফিনান্সিয়াল সাপোর্টটা করেন নাই তাকে, বা সে পারেন নাই আর কি, তার বাবাও পারেন নাই। কিন্তু আমার বাবা সেটাতে, আমি যেখানেই যেটা করতে চেয়েছি সেটাতে সে এই আর্থিক সহজ যেটা দিতে হয় সাপোর্ট, সেটা সবসময় দিয়েছেন। আর মাকে কেমন দেখেছেন সময়? আমার মা খুব বেশি মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করতেন, যে যাই হোক যেখানেই থাকো না কেন, মাগরিবের নামাজের পরে বা মাগরিবের আজান হলে বাহিরে কেউ থাকতে পারবে না। তো ওইটা একটু মেনটেন করতে হতো, এবং এটা দূরে খেলতে গেলে বা দূরে কোথাও অনুষ্ঠানে গেলে একটু সমস্যা হয়ে যেত মিট করা। কিন্তু ওনার স্ট্রিক্টলি অর্ডার এটা, মানে এখনো আমি বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, কিন্তু এখন ওই মায়ের শাসনটা রয়ে গেছে না, এটা যে মাগরিবের সাথে সাথে এখানে ঘরে ঢুকতে হবে আর কি, এটা বাইরে থাকা যাবে না। আর পড়াশোনা, আমার মা খুব পড়াশোনা হয়তো করেননি ওরকম, বাট ওনার পড়াশোনা হচ্ছে গিয়ে যে মাগরিবের নামাজ পড়েই তোমাকে পড়তে বসতে হবে, এবং সকালে উঠিয়ে আবার পড়াশোনাটা শুরু করতে হবে আর কি। চমৎকার। আমরা আপনার সম্পর্কে আরও কিছু জানবো, কিন্তু যতটুকু আমি জানি, আমরা জানি, সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। নির্বাণল ৭১-এর উদ্ভাবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া আজ আমাদের সঙ্গে আছেন। নির্বাণল ৭১ একটি ইন্টারনেট অফ থিংস বেসড ডিভাইস, যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই তৈরি করা হয়েছে। নির্বাণল ৭১ 4টি ধাপে অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করবে। কোনো ভবনের কোনো রুমে শর্ট সার্কিট হলে সুনির্দিষ্টভাবে সেই রুমের বিদ্যুৎ বন্ধ হবে, অথবা যদি কোনো প্রাকৃতিক উৎস থেকে ধোঁয়া কিংবা ৬৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যায়, তাহলে বিদ্যুৎ বন্ধের পাশাপাশি পানি বা গ্যাস প্রয়োগ করবে। এছাড়া অ্যালার্ম বাজবে, ফায়ার সার্ভিস ও জরুরি পরিস্থিতিতে সাড়াদানকারী অন্যান্য সংস্থার কাছে ঘটনাস্থলের ঠিকানা উল্লেখ করে SMS করবে। এছাড়া ওয়েব মনিটরে পরিস্থিতির রিয়েল টাইম আপডেট দিবে। শিক্ষার্থী থাকা অবস্থায় ২০১২ সালের তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার ভয়াবহতা দেখে এমন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া। ICT বিভাগের অর্থায়নে এই কাজটি দীর্ঘ ৮ বছরের চেষ্টায় সফল হয়েছেন তিনি। আমরা এই বিষয়ে কথা বলবো। তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। ছোটবেলার গল্পে ছিলাম, এবং এই মুহূর্তে আপনার স্বপ্নের কথা জানতে চাই। শৈশবে কোনো স্বপ্ন দেখেছেন কিনা, বা পরিবারের কোনো স্বপ্ন ছিল কিনা আপনাকে নিয়ে? না, আমাকে নিয়ে স্বপ্ন যেটা ছিল, যে আমার বাবা সবসময় বলতেন, বা আমার মা সবসময় বলতেন যে জীবনে যাই হও না কেন, কি হও সেটা জানি না, কিন্তু ভালো মানুষ হতে হবে। এবং সবসময় বলতেন, বা এখনও বলেন, যে তুমি যাই করো না কেন, অন্য মানুষের কোনো ক্ষতি করবে না, পারলে একটু উপকার করবে, না পারলে অন্তত ক্ষতিটা কারো করো না আর কি, তোমার দ্বারা যেন কোনো মানুষের সামান্যতম ক্ষতি না হয় আর কি। এতটুকু ছিল। আর যখন আমি আমার বাবা চাইতেন যে আমাকে, উনি ওনার স্যারের মতো, ওনাদের স্যার যেরকম একজন ডিপ্লোমা প্রকৌশলী ছিলেন আর কি, তো ওনাকে দেখে বলতেন যে আমার স্যারের মতো ইঞ্জিনিয়ার হলেই হতো। হয়তো উনি বুঝতেন যে ডিপ্লোমা একটা বড় ইঞ্জিনিয়ারিং, এবং একটা থানার কর্মকর্তা, তিনি একটা থানার দায়িত্ব পালন করেন। কিন্তু আমি ডিপ্লোমায় কোনো কারণে পড়লাম না আর কি, আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। তখন উনি ভাবলেন যে তুমি মানুষের সেবা দেওয়ার জন্য যদি পারো তাহলে মানে চিকিৎসা পেশায় যাও। তো সেখানেও আমার যাওয়া হলো না। তো আলটিমেটলি আমি দিন শেষে ইঞ্জিনিয়ারই হলাম আর কি। ইন্টারমিডিয়েট কোথা থেকে দিলেন? আমি প্রাইমারি স্কুল শেষ হয়েছে আমার গ্রামে,
এরপরে আমি মাদ্রাসাতে ভর্তি হয়েছি। মাদ্রাসায় বিজ্ঞান খুব কম মাদ্রাসায় পড়ানো হয়। আমি যে মাদ্রাসাতে শুরুতে ছিলাম ওটার নাম বড় মাসুয়া দাখিল মাদ্রাসা। ওখান থেকে আমি 8 পর্যন্ত পড়াশোনা করেছি। 8ম শ্রেণীর পরে 9ম শ্রেণীতে আমি মঠবাড়িয়া টিকিকাটা নুরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ভর্তি হই। ওখানে বিজ্ঞান ছিল এবং বিজ্ঞান আসলে সাধারণতই মানুষ মাদ্রাসায় যারা পড়েন তাদেরকে, আমাদের সময় তো আমাদের প্রায় 1000-1500 থানায় পরীক্ষার্থী ছিল, আমাদের 7 জন মানুষ তার মধ্যে বিজ্ঞান আমরা পরীক্ষার্থী ছিলাম। তো পরিমাণটা বুঝতেই পারছেন কি পরিমাণে বিজ্ঞান পড়া হয় মাদ্রাসায়। তো তারপরে আমি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশালে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। দেন আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ট্রিপলিতে 2011 সালে ভর্তি হয়েছি। কত সালে? 2011 সালে কমপ্লিট করলেন কত সালে? এবং 2015 সালে আমি কমপ্লিট করেছি। অনার্স কমপ্লিট করেন? হ্যাঁ, যেটা বিএসসি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি সংক্ষেপে বলা হয়। যেটা ট্রিপলি নিয়ে কেন পড়লেন আপনি? ট্রিপলি নিয়ে পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমার বাবা যেহেতু পিডিবিতে ছিলেন, এখনও আছেন, তো আমি ছোটোবেলা থেকে এই যে সাবস্টেশন, গ্রিড বা বিদ্যুৎ অফিস, বিদ্যুতের কর্মকাণ্ড আমি দেখে দেখেই বড় হয়েছি। এটা মনে করেন যে ট্রান্সফরমার, আমরা যা ইউনিভার্সিটিতে পড়েছি তার অনেক কিছুই আমি আমার শৈশব কৈশোর থেকে প্র্যাকটিক্যালি দেখেছি। ওখানে গ্রিড বা ট্রান্সফরমার যা কিছুই হোক, ওটার অপারেশন অনেক ক্ষেত্রে আমার বাড়িতেও হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে যে এটা প্র্যাকটিক্যালি। তো ওইটার প্রতি একটা ফিলিং ছিল যে এটা তাহলে দেখেই তো পড়াটা যায় আর কি। এমনি পড়তে ভালো লাগছিল? রেজাল্ট কেমন হচ্ছিল? রেজাল্ট যেটা ছিল ট্রিপলিতে প্রথম দিকে যেটা আমরা শুরু করি আর কি, তখন তো আসলে বিএসসির যে কোর্সটা যেভাবে থাকে, এটা প্রথম দিকে ইন্টারমিডিয়েটের কোর্সগুলি কি আবার ইংলিশ ভার্সনে পড়ানো হয় সব ইউনিভার্সিটিতে। আচ্ছা, তারপরে হচ্ছে যখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি আসে, তখন হচ্ছে গিয়ে যে আমার পড়তে দেখলাম যে যেই একটা ধরুন সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এটা আমাকে বইয়ে পড়াচ্ছে এবং সার্কিটের কিছু ল্যাব আছে সেখানে দেখাচ্ছে। কিন্তু আমি যে ছোটোবেলাতে আমার বাবার সাথে দেখেছি যে প্র্যাকটিক্যালি ওনারা একটা ট্রান্সফরমার কিভাবে ঠিক করেন, একটা মোটর কিভাবে ঠিক করেন, এগুলো পাচ্ছিলাম না। তো পরে আমি যেটা চিন্তা করলাম যে আমাকে যে ইঞ্জিনিয়ারিংটা পড়াচ্ছে এটা আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে তো মিলবে না, কারণ আমি তো দেখেছি প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম না। তখন হচ্ছে আমি খোঁজ করলাম যে আসলে এইরকম প্রতিষ্ঠান কি দেশে রয়েছে যারা হচ্ছে গিয়ে যে প্র্যাকটিক্যালি আমাকে এই জিনিসগুলি শিখাতে পারে। আচ্ছা, এরকম খুঁজে বেশ ইন্টারনেট, আমাদের সময় তো ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে খুঁজলে অনেক কিছুই পাওয়া যায়। তখন খুঁজে আমি বের করলাম যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিকেটিটিসি, যেটা গাবতলীতে আছে, ওনারা এটা শিখান। তো আমি একদিন গেলাম, খুঁজে গিয়ে দেখি আমি খুব খুশি, মানে অনেক মেশিন, অনেক মোটর। আমি ভাবলাম যে আমার তো এখানেই ভর্তি হওয়া আগে উচিত ছিল। তো আমি তারপরে ওখানে কথা বলার পরে ওনারা বললো যে আমরা 2টা সেশনে এখানে ভর্তি করাই, একটা জুলাইতে আর একটা হচ্ছে জানুয়ারিতে। তো 6 মাস করে ওনাদের কোর্স হয়। তো প্রথমে আমি ওখানে গেলাম, আমি ইলেকট্রিক্যাল মেশিন মেনটেনেন্স একটা ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রিক্যালের, এখানে মেশিন নিয়ে কাজ, হাউস ওয়ারিং, হোম অ্যাপ্লায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোল, রিওয়াইন্ডিং, এই ধরনের ফিজিক্যাল মেশিনের কাজ। ওখানে থিওরি খুব কম পড়ানো হয়, শুধুমাত্র একটা টপিক্সের উপরে কি, এইটাই হয়তো এক পাতা স্বাভাবিক, মানে ইন্ট্রোডিউসিংয়ে যতটুকু প্রয়োজন হয় এরকম একটু, বাট প্র্যাকটিক্যালি ওনাদের ওইটা বেশি প্র্যাকটিস করে। তো আমি যেহেতু ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ক্লাসগুলি এখানে আমি মর্নিংয়ে হতো আমাদের, এখানেও সকাল 7টা 7:30 শুরু হয়ে 12:30 1টা পর্যন্ত ক্লাস হতো। এরপরে আমি ওখানে অনেক দিন খেয়ে বাসায় ওখান থেকে গাবতলীতে চলে গেছি। হ্যাঁ, কারণ ওইটা যে বিকালে, ওইটা আবার 2:30 থেকে ছিল। তো এটা আমার জন্য খুব লাকিলি ম্যাচ করেছে যে আমার সকালে এখানে ক্লাস ছিল, বিকালে ওটা। তো ট্রিপলি কমপ্লিট করে আপনি কোথায় জয়েন করলেন? কোথাও কি জয়েন করেছিলেন? হ্যাঁ, ট্রিপলির এইখানে যে আমি প্র্যাকটিক্যালি নলেজগুলি নিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে যে আমি আসলে তখন দেখলাম যে আমার যেটা ওখানে কোরিয়া টেকনিক্যালে শিখছি, এটা আমার ইউনিভার্সিটি যে থিওরিগুলি পড়াচ্ছে এখানেও প্র্যাকটিক্যালি করাচ্ছে, বাট সেটা খুবই সীমিত। কিন্তু ওখানে আমাকে সম্পূর্ণ 6 মাস, মানে অনেক সময় 2.5 ঘন্টা করে ক্লাস হতো, ওদের 600 ঘন্টার একটা কোর্স। তো পরবর্তীতে আমি আসলে ওখানে অনেকগুলি ট্রেনিং করলাম এবং আমি মোটামুটি 2.5 থেকে 3 বছর ওনাদের ওখানে এরকম 6 মাস করে ট্রেনিং করেছি। তো আমি গ্রাজুয়েশনের সময় শুধুমাত্র ইন দ্য মিন টাইম একটা এই যে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডটা হলো,
তখন আমরা আসলে আমি ভাবতেছিলাম যে আসলে এইখানে এমন কোনো কিছু নিয়ে কাজ করা যায় কি না যে আসলে এই আগুনটাকে অটোমেটিক্যালি নিভানো যেত বা মানুষগুলিকে বের করে আনা যেত, এরকম একটা কিছু নিয়ে কাজ করতেছিলাম। তো তখন একটা বিষয় হলো যে এই যে প্রযুক্তি, এটা সহজভাবে দর্শকের বোঝায় যেটা সুবিধা, যে মাদারবোর্ড অর্থাৎ এমবেডেড সিস্টেম বলা হয় যেটাকে, এই সিস্টেম তো তাহলে আগে বানাতে হবে। তো এইটা আমরা জানতাম না বা কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। তখন আবারও খুঁজে পেলাম যে এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তখন দেখলাম যে পাইলাপস বা অন্য রকমের ওনাদের একটা প্রতিষ্ঠান, রকমারি, ওনাদের ওখানে ভর্তি হলাম এবং ওখানে বেশ ভালোভাবেই এটা আমাদেরকে শেখানো হলো। মানে ওখানে কি ইন্টার্ন করলেন আপনি? না, ইন্টার্ন না, এটা ট্রেনিং। আমার আসলে কোনোটা ইন্টার্ন না, আমি সবগুলোকে ওখানেও ট্রেনিং করাই। ওখানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এমবেডেড সিস্টেমের একটা ট্রেনিং করলাম এবং জিএচএম জিপিআরএস পরে করলাম। কতদিনের ট্রেনিং? এটা আমাদের ওই সময় আসলে দেশে একটু ইমব্যালেন্স কন্ডিশন ছিল, তো 2 মাসে থাকলেও আমাদের 4 মাস যাবত করতে হয়েছিল আর কি। তো ওখানে বেসিক্যালি কি ডিভাইসটা তৈরি করার জন্য ওখানে ট্রেনিং করলেন? হ্যাঁ, ওখানে যে ওনারা আসলে এই জাতীয় যে ডিভাইস আপনাকে যদি কোনো কিছু তৈরি করতে হয়, ওনারা খুব ভালো একটা প্রতিষ্ঠান এবং খুব ভালো ট্রেনিং করিয়ে থাকেন। তো ওখানে ট্রেনিং করলাম, তারপরে বানানোর দিন শুরু করলাম আর কি। আচ্ছা, এই বানানোর আগে নিশ্চয়ই আপনার আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছিল নাকি? এগুলো কোনো কিছু ছিল না? না, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায়? এইগুলি সব আমি যতক্ষণ করতেছিলাম, আমি আইসিটির সাথে যোগাযোগ করেছি 2020-21 এর দিকে এসে। তার মানে আপনি শুরু করেছেন 2011-তে? হ্যাঁ, 2012-তে আমি শুরু করতেছি। যে আসলে যখন তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডটা হলো, তখন আইসিটি মিনিস্ট্রি যে এটা ফান্ডিং করে সেটাও আমি জানতাম না। সো আপনি কি পরিমাণ সময় দিতেন এটার পিছনে, এই কাজের পিছনে? এটার পিছনে আমার অনেক সময় গিয়েছে, তবে কন্টিনিউয়াসলি আমি এটা করতে পারিনি। আমার ইউনিভার্সিটির পড়াশোনাটা আমাকে চালাতে হয়েছে, আমাকে ট্রেনিং করতে হয়েছে, যেটা আমি পারতেছি না। ধরেন আমি একটা জিনিস ভাবতেছি যে এটাকে অটোমেটিক আমি সুইচিং করাবো, এখানে আমি স্মোক পাবো, তাহলে আমি একটা মোটর এখান থেকে অন করে দেবো। তাহলে এইটা আমাকে 2 মাস 3 মাস বসে নিজে শিখতে হয়েছে। বা যারা পারে তাদের কাছে গিয়েছি। জব করেন, কোথাও কিছু করছেন? না, ইউনিভার্সিটিতে পড়তেছি। পড়ার পাশাপাশি ইউনিভার্সিটি কমপ্লিট হয়েছে কত সালে? 15 সালে। 15 সালে। সো আপনি 2011-তে আপনি বেসিক্যালি 12 সাল থেকে শুরু করেছেন, তাহলে পাশাপাশি করেছেন আপনি? পাশাপাশি করেছি। ওকে, ফাইন। সো আমাদের তো যেটা হয় যে একটা জিনিস রাষ্ট্রীয়ভাবে ঘটলে বা একটা কমিউনিটিতে ঘটলে ওটা আমাদেরকে খুব একটা দাগ কাটে না। এটা আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব না, কেউ না কেউ করবেন, সরকার করবে বা কেউ না কেউ করবে। আপনাকে এটা খুব একটা নাড়া দিল কেন, বা আপনি এটা ধরেও রাখলেন এতদিন ধরে কেন? এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের যে আমরা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা একেবারে সাধারণ মানুষের পয়সায় যেটা পড়াশোনা করে, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়েছি, অনার্সটা আমার বাবার টাকায় পড়েছি, বাট আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত যা কিছু পড়েছি তা সরকারের টাকা। এবং আমি সরকারের এই সোর্সিংটা আসে 2টা ক্ষেত্র থেকে, 2টা খাত থেকে সব থেকে বেশি আর্নিং সোর্সটা গভর্নমেন্টের। একটা হচ্ছে আমাদের গার্মেন্টস, আর একটা হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স, অর্থাৎ বিদেশি যে প্রবাসী যে শ্রমিক ভাই বোনেরা রয়েছে তাদের রেমিটেন্সটা পাঠায়। সো আমি তখন চিন্তা করলাম যে এই মানুষগুলি যে মারা গেল এখানে, এই মানুষগুলির টাকাই কোনো না কোনোভাবে আমি এখানে এসেছি, তো ওনাদের জন্য কোনো কিছু করাটা এটা আমার নৈতিকভাবেই দায়িত্বের মধ্যে পড়ে যে এটা আমাকে ওনার জন্য কিছু করা আর কি। কারণ ওনাদের কারণেই আমরা আজও এখানে এত সুন্দরভাবে লাইফ লিড করতে পারতেছি। তো ওনাদের ওই জন্য করা আর কি। ওনাদের এটাকে আব্দুল আবু সাইদ স্যার একটা কথা বলে না, কোনো একটা কাজ করতে গেলে আপনাকে ব্যথিত হতে হয় আর কি, ওটা নিয়ে আপনাকে বেদনা পেতে হয় আর কি, যেটা যে ব্যথিত হওয়া থেকেই, যে আসলে দুঃখিত হওয়া থেকেই এটা করা আর কি। আপনি পড়াশোনার পাশাপাশি আর কোথায় কোথায় মানে একাডেমিক্যালি চর্চা করছেন? লাইক আব্দুল্লাহ সাইদের কথা বলছেন, তো আপনি কি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতেন? বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম। আচ্ছা, এটা অনেকগুলো গল্প, তো কতগুলো বলা যায়। আমি আসলে রুটটা আমরা ফাইন্ড করছি কেন, আমরা একটা কমপ্লিট স্টোরি বের করতে চাই, কারণ এই যে ম্যাক্রো চিন্তাটা, এটাই আসলে আপনার গল্পের মূল ফোকাসের জায়গাটা। দেশ নিয়ে ভাবা, কমিউনিটি নিয়ে ভাবা, রাষ্ট্র নিয়ে ভাবা, আমরা তো অনেকেই ভাবি না। ভাবলে আমাদের জায়গা থেকে আমরা ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পারি, এটাই আমাদের আজকে অনুষ্ঠানের মূল জায়গাটা। সো একটা ইঞ্জিনিয়ারিং এ পড়া একটা স্টুডেন্ট, আপনার মতো তো অনেকেই বাংলাদেশে পড়ছে, সে এত বড় একটা বিষয় নিয়ে কেন ভাবলো, এই জায়গাটাই আমরা যেতে চাই। সো এই ভাবার জায়গাটা নিশ্চয়ই আপনি আসেন, সেগুলোর পিছনে সামাজিক কিছু উপাদান আছে। আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতেন? হ্যাঁ, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম। ওখানে স্যারদের ওখানে মানে উপরে একটা খুব সুন্দর, ওখানে আমাদের আসলে আরো অনেকগুলি সাহিত্য, আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন আমার যে ওই, যেহেতু আমি আমার স্কুল মাদ্রাসা জীবন
পর্যন্ত আমি সাংগঠনিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। এখানেও যারা করে তাদের মাধ্যমে কিছু কোনো না কোনোভাবে আমি চাইছিলাম যে ইউনিভার্সিটিতে এসে এগুলোর সাথে আমি সম্পৃক্ত হব না, কিন্তু আমি ইউনিভার্সিটিতে এসে সম্পৃক্ত হলাম। আমি একটা বিষয় এখানে যে বক্তৃতা, ইউনিভার্সিটিতে যখন আমি স্ট্যামফোর্ডে ভর্তি হলাম, এখানে একটা SDF স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম, এটা খুব একটা শক্তিশালী ফোরাম ছিল। আমরা সারা দেশে বিতর্ক করতাম এবং সাহিত্য নিয়ে বিভিন্ন চর্চা হতো এবং সারা দেশের মানুষের সাথে আমাদের একটা আলাপচারিতা ছিল, সব জায়গায় যাওয়া হতো। আর আব্দুল্লাহ আবু সাইদ স্যার যে সাহিত্য কেন্দ্র, ওখানে বিভিন্ন অনুষ্ঠান হতো এবং স্যারের আমি ম্যাক্সিমাম ভিডিওটা দেখেছি যেটা ইউটিউবে পাওয়া যেত। আর স্যারের ওখানে মাঝে মাঝে অনেক অনুষ্ঠানেই যেতাম আর কি। তো স্যারের অনেকগুলি এখানে উনি মানুষকে একেবারে বাস্তব যেই কথাবার্তা বলেন সেগুলি আমরা শুনেছি এবং অনেকগুলি চেষ্টা করেছি যে শুধু স্যারেরই না, অনেকেরই কথা শুনে যে এইটার জন্য অর্থাৎ রাষ্ট্রের জন্য কোনো কিছু করা, এটার উদ্যোগটার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের যে আমি যে পড়াশোনা করেছি এইটা আমি কার কাছে দায়বদ্ধ, আমার তো একটা দায়বদ্ধতা আছে। আমার যে শিক্ষক, তাদেরকে কে বেতন দিয়েছে, তাদেরকে কোথা থেকে তাদের বেতনটা এসেছে, তারাই তো আমাকে পড়িয়েছেন। তো এই দায়বদ্ধতাটা আমি খুঁজেও একটা বের করার চেষ্টা করেছি যে আসলে এটা রুটটা কোথায়, এটা থেকেই ওনাদের জন্য কোনো কিছু করার চেষ্টা। বিউটিফুল। সো আপনি পাইলঅ্যাপ থেকে শিখলেন, শেখার পরে কি হলো? আচ্ছা, পাইলঅ্যাপ থেকে যখন শিখলাম, পাইলঅ্যাপসের জিনিসটা হচ্ছে যে একাডেমিক জিনিসগুলো কখনো প্র্যাকটিক্যালি কখনো মিলে না আর কি। তখন আমি শুরু করলাম, ধরেন এটা ব্রেডবোর্ড বলে, তো ব্রেডবোর্ডে বসিয়ে শুরু করলাম। এরপরে PCB ডিজাইন বলে, যেটাকে মাদারবোর্ড আপনারা নামে জানেন। তো সেই ডিজাইনটা যখন করা শুরু করলাম, তখন হচ্ছে গিয়ে যে প্রতিনিয়ত চ্যালেঞ্জ আসতে থাকলো। আমি একটা পারি, দুইটা পারি না। আবার ওই মনে করেন যে মিরপুরে একটা মার্কেট ছিল, ওখানে যেতাম। তারপরে পুরান ঢাকায় ওখানে কিট কিনতে দেয়, স্টেডিয়াম মার্কেট যেতাম, বিভিন্ন জায়গায় কোথায় মাইক্রো কন্ট্রোলারের কিট বিক্রি করে। আপনি কিছু কিট পাবেন স্টেডিয়ামে, কিছু পাবেন পুরান ঢাকায় পাটুয়াটুলিতে, কিছু পাবেন মিরপুরে, সব এক জায়গায় ঢাকা পাবেন না। এখন যেরকম অনলাইনে বা অর্ডার করে চলে আসে, এরকম আমার 12 সালে এরকম ছিল না, কোনো প্ল্যাটফর্মে ছিল না, গিয়ে গিয়ে কিনে আসতে হতো। এবং এই জায়গাগুলিতে হচ্ছে গিয়ে যে আমরা দেখলাম যে প্রচুর প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে, অর্থাৎ আমি যেটা ভাবতেছি সেটা ইমপ্লিমেন্ট করাটা খুব কঠিন। অথচ এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল না, যেখানে একাডেমিক্যালি আপনারা 3 বছর 4 বছর ধরে পড়াশোনা করেন, ট্রিপলির মতো সাবজেক্ট, চাইলেই তো সেখানে অ্যাভেলেবল ইকুইপমেন্টসগুলো থাকার কথা। এই বিষয়গুলো একটু বলি। ট্রিপলি যেখানে পড়ানো হয়, যেই সিলেবাস, ধরুন আমাদের সিলেবাসটা পুরো ধরেন বুয়েটের সিলেবাসই পড়ানো হোক বা যেই সিলেবাসই পড়ানো হোক, এই সিলেবাসটা হচ্ছে প্র্যাকটিক্যালি সিঙ্ক থাকে না। আপনি যদি বুয়েটের কথাই বলেন, আমি যেই প্রতিষ্ঠানে এখন কর্মরত রয়েছি, এখানেও যদি বুয়েটের কোনো গ্রাজুয়েট আগামীকালকে জয়েন করে, সে কিছুই কোনো কাজ করতে পারবে না, কারণ এইগুলো সিস্টেমটা আমরা একাডেমিক্যালি হচ্ছে গিয়ে যে আমরা যেখানে রেখেছি, ইন্ডাস্ট্রিগুলি তার থেকে 100 গুণ আগে এগিয়ে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা। আপনি মনে করেন যে আমি এখানে আসি নাই, আমি যখন ফাইবার অ্যাট হোম, দুঃখিত, আমি আমার পড়াশোনা শেষ করলাম 2015 সালে, 2016 সালে আমি ফাইবার অ্যাট হোমে জয়েন করলাম। তো এখানে এসে আমি প্র্যাকটিক্যালি অনেক কিছুই, যেহেতু আমি প্রায় 60টা শর্ট ডিপ্লোমা করেছি এই 6 মাস 3 মাস 4 মাস করে করে, সো আমি খুব দ্রুত আল্লাহর রহমতে অ্যাডাপ্ট করতে পেরেছিলাম। যে আমাকে যেটা দিচ্ছে বা ট্রেনিংগুলি নেওয়ার অভ্যাস থাকলে হয় কি যে আপনি আর একটা ট্রেনিং নিলে সিমিলার আরও একটা ট্রেনিং নিতে পারবেন, এটা খুব রিলেট করতে পারবেন আর কি। আর যদি আপনার ট্রেনিং নেওয়ার অভ্যাস না থাকে, প্র্যাকটিক্যালি কাজ না করার অভ্যাস থাকে, তাহলে এটা রিলেট করা খুব মুশকিল হয়ে যায়। তো এখানে দেখা গেল যে আমরা যে ইউনিভার্সিটিতে যেটা পড়তাম বা আমাদেরকে পড়িয়েছেন আমাদের স্যাররা যথেষ্ট, আমরা তো সুপার ক্রিম স্টুডেন্ট না, আমরা তো বুয়েটের সমকক্ষ কোনো স্টুডেন্ট স্ট্যামফোর্ডে ভর্তি হয়নি। তো আমাদের মেরিট লেভেল তাদের থেকে অবশ্যই কম, কিন্তু আমাদের স্যাররা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমেই আমাদেরকে সেটা পড়িয়েছেন, শিখিয়েছেন, এটা সত্য। কিন্তু ইন্ডাস্ট্রির সাথে প্রত্যেকটা ইউনিভার্সিটি, সে বুয়েট হোক বা যেই হোক না কেন, তার সাথে সিঙ্ক নাই প্র্যাকটিক্যাল ফিল্ডের। তো এখানে আমাদেরকে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো একটা স্টুডেন্ট আসেন, নতুন ফ্রেশার হিসেবে জয়েন করেন, তাকে শুরু থেকে ডে ওয়ান থেকে আবার 1-1.5 বছর 2 বছর শেখাতে হয়। আচ্ছা, এটা আপনারা যে কেউ কোনো খোঁজও নিতে পারেন। আমি যেটা জেনারেল লাইনের গল্প, এগুলা এটা যদি একটা যদি বাংলাদেশে মানে একেবারে দায়িত্ব নিয়েই বলা যায়, বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং যেটা পড়ানো হয় আর যেটা ইতিহাস পড়ানো হয় মোটামুটি সিমিলার। ও হচ্ছে গিয়া যে বদরের যুদ্ধের একটা গল্প জানে,
আর আমি একটা মেশিনের গল্প জানি। এটা আপনি আমাকে আমি আইবিতে যখন ট্রেনিং করি, পিএলসি করেছিলাম এখানে, ওখানে আইবির রেক্টর স্যার ছিলেন, খুবই মানে উনি রুয়ে দুইটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আর কি। তো উনি বলতেছিলেন যে বাংলাদেশে এমনও ইঞ্জিনিয়ার রয়েছেন যারা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে পিএলসি হাতে নিয়ে দেখেন নাই, অথচ ইন্ডাস্ট্রির হার্ট ওইটা, ইন্ডাস্ট্রি চলে ওটা দিয়ে, কিন্তু ওটার উপরে আমাদের কোনো কাজকর্ম হয়নি। তো এই জায়গাটাতে আমাদের আফসোস, এবং ডেফিনেটলি আমরা আপনার গল্পে ফিরে আসতে চাই। আমরা আসলে এই জায়গাগুলো ফোকাস করি ইন ব্রডার সেন্স, যেহেতু আমরা কমিউনিটি নিয়ে কথা বলছি। মেধার অপচয়, সবচেয়ে বড় অপচয় হচ্ছে মেধার অপচয়। আমরা মনে করি একটা মানুষ তার ব্যক্তি জীবন, সারা জীবনে যদি বেটার আউটপুট না দিতে পারে সোসাইটিকে, এবং সেটার জন্য যদি সোসাইটি দায়ী হয়, তাহলে এর চাইতে বড় দুঃখের বিষয় আর কিছুই থাকতে পারে না। এবং যে জায়গাটা আসতে চাই, যেটা নিয়ে ভাবছিলেন নির্বাণল ৭১, এটা কি শুরুতে এরকমটাই নাম ছিল বা কিছু? না না, শুরুতে এরকম জিনিসটা ছিল না। একটা প্রক্রিয়া আপনি ভাবছিলেন? প্রক্রিয়া একটা ভাবছিলাম আসলে। প্রথমে ভাবলাম যে আসলে আগুনের উৎস কি দিয়ে শুরু হয়, স্মোক দিয়ে শুরু হয় আর কি। সো স্মোকটাকে আসলে কিভাবে ডিটেক্ট করা যায়, মানে ফায়ারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিটেকশন আর একটা হচ্ছে সাপ্রেশন। আপনি ডিটেক্ট করবেন এবং হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করবেন, এটা হচ্ছে একেবারে প্রাইমারি দুইটা কনসেপ্ট। সো প্রাইমারিলি আমি এটাকে ভাবলাম যে আসলে স্মোকটাকে কিভাবে ডিটেক্ট করা যায়। স্মোক ডিটেক্ট করার পরে এটাকে কি করতে হবে, আমাকে পানি প্রয়োগ করে এটাকে বন্ধ করতে হবে। তো এটা এই এতটুকু কাজ করতে আমার প্রায় বছরখানেক লেগে গেছে, কারণ এখানে অনেকগুলি সার্কিটের বিষয় আছে। একটা হচ্ছে ইনপুট নিতে হয় মাইক্রো কন্ট্রোলারে, সেটাকে ডিসিশন নিতে হয় কোন স্মোক কোন লেয়ারে গিয়ে, এরপরে হচ্ছে গিয়ে যে আমার রিলে দিয়ে ধরুন একটা মোটরকে অন করে দেবো, এরকম একটা ভাবনা ছিল। কারণ এই সময় পর্যন্ত আমি আসলে এইটার যে প্রফেশনাল ডিজাইন কীভাবে হয় সেগুলি আমি জানতাম না। এর পরবর্তীতে আমি আমার যেই শিক্ষা জীবন শেষ হয়, আমি কর্মজীবনের জন্য আমি ফাইবার অ্যাটম লিমিটেডে এখানে জয়েন করি। এটা একটা ট্রান্সমিশন নেটওয়ার্ক ট্রান্সমিশন অর্গানাইজেশন। আমরা দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এনটিটিএন অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে জয়েন করার সময় এখানে একজন খুব উচ্চ মানের টেকনিক্যাল বিশেষজ্ঞ রয়েছেন, উনি সুমন আহমেদ সাবির স্যার, আমাদের সিটিও। তো উনি অ্যাপনিকের এসি মেম্বার এবং বাংলাদেশের যথেষ্ট সম্মানের জায়গায় উনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ওনাকে আমি বললাম যে স্যার আমি এইরকম একটা কাজ পারি, কিন্তু বোর্ডে আমি করেছি, এটা মাদার বোর্ডে করতে হবে। তো বললো হ্যাঁ এটা তো খুবই সুন্দর। তো আমি বললাম স্যার আমার কাছে তো আসলে এত টাকা নাই, এটা তো আসলে আমি পারতেছি না। তো বললো যে তোমার কত টাকা লাগবে। উনি টাকাটা আমাকে সাথে সাথেই উনি দিলেন আর কি, ব্যবস্থা করে দিলেন, এটা ওটার পকেটে টাকাই দিলেন। তো আমি 1 মাসের মধ্যে এটা রেডি করে ফেললাম। উনি খুব দারুণ খুশি হলেন যে হ্যাঁ এটা সুন্দর, দেখো আমাদের এই আমরা আসলে আমাদের যে নেটওয়ার্ক ট্রান্সমিশন করি এখানে প্রচুর সার্ভার রুম থাকে, আমাদের প্রায় এখন 1661-র মতো সার্ভার রুম রয়েছে সারা দেশে। তো আমাদের এটাও একটা যাতে নিরাপদ থাকে এটা নিয়ে কাজ করো। এরপরে কাজ করতে গিয়ে দেখলাম যে এটা বৃহৎ পরিসরে যেভাবে প্রফেশনাল হয় আমি যেভাবে ভাবতেছি টোটালটা এরকম না। এটা প্রফেশনালটা আরও অনেক প্যারামিটার চিন্তা করতে হচ্ছে এবং প্রতিনিয়ত অগ্নিকাণ্ড দেশে হচ্ছে। আমি এই খবর পড়তেছি, ক্ষয়ক্ষতি কী পরিমাণে হচ্ছে সেগুলি দেখতেছি, নিউজ দেখতেছি, ফায়ার সার্ভিসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তথ্য উপাত্ত নিচ্ছি, কি কি উৎস ছিল আমাদের। প্রধান উৎস মোটামুটি শর্ট সার্কিট এবং যে ন্যাচারাল সোর্স থাকে সেটাই। তো এইগুলো নিয়ে আমি আসলে কাজ করতেছিলাম যে আসলে আলটিমেটলি এটাকে একটা প্রফেশনাল সলিউশনে আনতে হবে। তারপরে দেখলাম যে এখানে তো একটা বড় অঙ্কের বিষয় এবং অনেকগুলি প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে এটাকে বানাতে হবে, এটা আমার ইচ্ছে মতো হবে না। তখন হচ্ছে আমার একজন পরিচিত স্যার ছিলেন, উনি মেট্রো রেলের পিডি ছিলেন, পরবর্তীতে রেলওয়ের সিনিয়র সচিব ছিলেন। ওনার কাছে গেলাম, উনি বললেন যে আমরা তো এইগুলি আসলে মেট্রো রেলের জন্য কিনেছি অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেম। তো উনি আমাকে অনেকগুলো আইডিয়া দিলেন এবং যথেষ্ট মানে সিনিয়র সচিব হওয়া সত্ত্বেও উনি মোফাজ্জল হোসেন নাম ছিলেন ওনার, যথেষ্ট সহযোগিতা করেছেন। এরকম এরকম হয়, তুমি আমার সাথে আরও যোগাযোগ করো প্রয়োজন হলে। এরপরে আমার যে এই কন্ট্রোলারের যে কাজগুলি এগুলি শেখার ক্ষেত্রে আমার আর একজন স্যারের সহযোগিতা নিয়েছিলাম, উনি প্রফেসর ডক্টর বশির উদ্দিন। কন্ট্রোলারগুলি কিভাবে আমি ভাবতেছি সেভাবে ফাংশনাল কিনা, সেভাবে কাজ করবে কিনা, এইটা স্যার আমাকে গাইডেন্সগুলি দিতেন। তো
এর পরবর্তীতে আমি এটার যে প্রফেশনাল অর্গানাইজেশন রয়েছে ওয়ার্ল্ডের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, এটা আমেরিকার একটা সংগঠন, ওনারা 125 বছর যাবত এই গবেষণা এবং বিভিন্ন গাইডলাইন প্রদান করে থাকেন, সার্টিফিকেশন প্রদান করেন, ট্রেনিং করে থাকেন, ওনাদের গাইডলাইন রয়েছে। তো তখন স্যার বললেন যে তোমার যেহেতু বেশি টাকা লাগবে সেক্ষেত্রে আইসিটি গবেষণার জন্য তোমাকে টাকা দিবে, তুমি তোমার এই তথ্য উপাত্ত এবং প্রেজেন্টেশন ওখানে সাবমিট করো। তো খুঁজে দেখা গেল হ্যাঁ ওখানে আসলে গবেষণা অনুষদ রয়েছে, সেখানে আমি মানে অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশনের পরে ওনারা অনলাইন, যেহেতু করোনা চলে আসছে 2020 সালে, তখন হচ্ছে ওনারা অনলাইন ইন্টারভিউ করলেন এবং আমাকে আমার প্রজেক্টটাতে ওনারা স্যাটিসফাই হয়েছেন এবং বেশ একটা ভালো শক্ত বডি থাকে ওখানে, প্রফেসর লেভেলের থাকে, ইন্ডাস্ট্রিয়াল লোক থাকে এবং সেক্রেটারিয়েটের লোক থাকেন, ওনারা সবাই মিলে এটাতে হ্যাপি হয়েছেন এবং পরবর্তীতে ওনারা ফান্ডিং করেছেন যে হ্যাঁ এটা করেন। তো যদিও প্রাথমিক পর্যায়ে কম অনুদান ছিল ওনাদের মাত্রাটা, পরবর্তীতে ওনারা ধাপে ধাপে বেশ কয়েক ধাপই এই টাকাটা দিয়েছেন। তো পরে ওনারাই আমাকে গাইড করলেন যে এটা তো আইডিয়া প্রকল্পেও দেয়া যায়, আপনি আইডিয়া প্রকল্পে অ্যাপ্লিকেশন করেন। তো ইনোভেশন থেকে আবার আইডিয়া থেকেও, আইডিয়াতে যখন গেলাম তখন আসলে এই জিনিসটার একটা কমার্শিয়ালাইজেশন, বাজারজাত কেমন হতে পারে, অন্য অন্য কম্পিটিটর কে থাকে, তখন একটা প্রোডাক্ট নিয়ে আমাকে চিন্তা করানো শুরু করলো যে আসলে আপনি যে এই মার্কেটের একা প্লেয়ার ব্যাপারটা এমন না, এটার আরো অনেক প্লেয়ার আছে, এইগুলি কি খুঁজে বের করেছেন? তো আমি তখন ভাবলাম যে আমি আসলে অনেক কিছুই জানি না, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়ালি কাউকে যদি বিট করতে হয় এই জিনিসগুলি আমার মাথায় নেই। তো এরপরে অনেক পড়াশোনা করতে হয়েছে এটার উপরে, যে একটা প্রোডাক্ট কীভাবে হয়, একটা কোম্পানি কীভাবে লঞ্চ করতে হয়, এটার প্যাটার্ন কীভাবে করতে হবে, মার্কেটের এটার কোয়ালিটির অ্যাকসেপ্টেন্স কে দিবে, প্রোডাক্টটা ঠিক আছে এটার বৈধতা কে দিবে, এরকম অনেকগুলি প্যারামিটার রয়েছে। তো এই প্যারামিটারগুলি থাকাকালীন ওনাদের আবার কিছু অবজারভেশন রয়েছে। আমি যখন একটা প্রোডাক্ট রেডি করতে পেরেছি তখন ওনাদের একটা অবজারভেশন হয়েছে যে আমাদের যে আগুন লাগে এটা অনেকে বলে যে আগুন লাগানো হয়, তো এটাকে সাবোটেজ, তো সেটাকে আপনি আসলে কোনো কিছু করা যায় কিনা, আইডেন্টিফাই করা যায় কিনা, তো সেইটা নিয়ে একটু কাজ করবেন। আচ্ছা। তো তখন আবার পরবর্তীতে বললাম যে স্যার তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের গবেষণা একটু ব্যবধান রয়েছে, যেটা হচ্ছে ধরেন আপনাকে একটা হার্ডওয়্যার বানাতে বললো, এখন যদি আপনাকে কোনো কিছু সে যদি বলে যে আর একটু অ্যাড করেন অথবা এতখানি করার দরকার না একটু বাদ দেন, তাহলে পুরো হার্ডওয়্যারটা বাতিল হতে হবে। কিন্তু সফটওয়্যার বেসড যে গবেষণা রয়েছে বা অ্যাপস বেসড, সেটাতে হচ্ছে আপনি 5000 লাইনের একটা কোড লিখেছেন, এখানে আরও 200 লাইন লিখতে হবে অথবা 200 লাইন মুছতে হবে। সো প্র্যাকটিক্যালি আমাদের হার্ডওয়্যারের যে R&Dগুলি হয়, যে গবেষণাগুলি হয়, এই জন্য খুব কম থাকে এটা। মানে আপনি বাংলাদেশে অনেক গবেষণা হচ্ছে, অনেক কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে এই হার্ডওয়্যারের গবেষণাটা কম হচ্ছে, যেহেতু এটা ফান্ডিংটা যথেষ্ট একটা বড় ফান্ডিং লাগে এবং বারবার একই জিনিস নষ্ট হয়। আচ্ছা। তো এরপরে আমি সেইখান থেকে ওনাদের যে সাজেশন ছিল সেই অনুযায়ী এই কাজটা করতেছি এবং একটা প্রোডাক্ট আকারে রেডি, কিন্তু ফার্দার একেবারে সর্বোচ্চ যা কিছু হতে পারে অর্থাৎ NFPA এর গাইডলাইন অনুযায়ী এবং ডেটা সেন্টার মানের, হোম অ্যাপ্লায়েন্স, অর্থাৎ আমাদের তো সব ধরনের জায়গায় এটা লাগতে পারে। একটা হচ্ছে সাধারণ বাড়ি, অফিস। গ্লোবালি নাই এই প্রোডাক্টটা কি? হ্যাঁ গ্লোবালি আছে। এখন আমার ইউনিকনেস কোন জায়গায়, এটা একটা প্রশ্ন, কারণ এটা আবার আপনাদের অনুষ্ঠানে দেখানোর পরে, ওই খবরে দেখানোর পরে আমি দেখছি যে প্রচুর মানুষজন এমন এমন সুন্দর কমেন্ট করে যেটা দেখার পরে আপনারা কাজ করতে ইচ্ছাও করবে না। আচ্ছা, গ্লোবালি প্রোডাক্টগুলি রয়েছে, কিন্তু একটা জায়গায় ইউনিকনেস আছে, সেটা হচ্ছে গিয়ে যে এটা আমাকে মানুষ প্রশ্ন করতে করতে ওই গবেষণা করতে বাধ্য করেছে যে আসলে আমাদের আসলে আগুন লাগে না, আগুন লাগায়, তাহলে এইটাকে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? একটা হচ্ছে আপনি ক্যামেরা লাগাতে পারেন, এটা একটা আপনার সলিউশন। এটা ছাড়া হচ্ছে গিয়ে যে আপনার কোন আগুন ছিল, সেই উৎস এবং প্রসঙ্গ কি ছিল, সেইটাকে আমি সিস্টেমেই নিয়ে এসেছি। আমার যদি শর্ট সার্কিট হয়, যেটা বারবার আপু বলতেছিলেন যে অগ্নির উৎস শর্ট সার্কিট হয়েছে না, এখানে আসলে আগুন কেউ ধরিয়ে দিয়েছিল বা ন্যাচারাল সোর্স থেকে সে পেয়েছে, সেটা কি হতে পারে? তো সেইটা এই ডিভাইসটা আইডেন্টিফাই করতে পারে। তো ডিভাইসটাতে যেটা করা হয়েছে যে সে প্রথমত হচ্ছে সেন্স করে, এটা হচ্ছে গিয়ে যে
মানে শর্ট সার্কিটের কোনো ঘটনা থেকে যদি আসে তাহলে সে সেটাকে যখন SMS করবে বা ট্র্যাকিং করবে রিয়েল টাইম, তখন এটাকে রিয়েল টাইমে ট্র্যাকই করে যে এটা শর্ট সার্কিট থেকে এসেছে এবং আইডেন্টিফাইড করে যে কোন রুমে এসেছে। অর্থাৎ আপনার যদি এইখানে শর্ট সার্কিটটা হয় তাহলে এই স্প্রেডটা, আমি যদি একটু সময় দেন তাহলে আগুনের প্রক্রিয়াটা বলতে হবে। আগুনের একটা প্রক্রিয়া আছে, আগুনটা একটা ডেল্টা ফাংশনিং করে আর কি। একটা হচ্ছে ফুয়েল থাকে, আরেকটার নাম হচ্ছে আপনার হিট, আর একটা অক্সিজেন। এই তিনটা সমন্বয়ে আগুনটা সৃষ্টি হতে হবে, এই তিনটা ছাড়া কখনো হবে না। এখানে এই তিনটার ফুয়েল বলতে সবসময় ফুয়েল এমন একটা বিষয় যেটা হচ্ছে বার্ন করবে, ফুয়েল সবসময় অয়েল হতে হবে এমন না। আর হিট হচ্ছে এমন বিষয় যে হচ্ছে এই যে অবজেক্টটা থাকবে তাকে জ্বলবে যার মাধ্যমে, এবং হচ্ছে অক্সিজেনের সহযোগিতা এটা হবে। এবং স্প্রেড কিভাবে করবে এটার একটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে কনভেকশন, দুঃখিত, প্রথমটা কন্ডাকশন থাকে, মানে সরাসরি যদি কন্ডাক্ট থেকে থাকে একটা কাঠের এক মাথায় লাগলে আরেক মাথায় চলে যাবে। আর একটা হচ্ছে কনভেকশন, ধরেন একটা অয়েলের জারে আগুন লাগলো, সে অয়েলটা তো তখন এটা ফেটে বেড়ে যাবে, আগুনটাও দূরে চলে যাবে, বা গ্যাসিয়াস যদি কোনো পদার্থ থাকে। আর একটা হচ্ছে রেডিয়েশন। সো রেডিয়েশনটা হচ্ছে গিয়ে যে আপনার এই রুমে যদি ইলেকট্রিক মানে যে কোনোভাবেই ফায়ার হয়, সেটা যদি ইলেকট্রিক্যালি কন্ডাক্টে চলে যায়, তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সেটা অন্য রুমকে স্প্রেড করবে, অন্য রুমে গিয়ে এই ইনসিডেন্টটা অন্য রুমেও ঘটাবে। সো এইটা তিনটা প্রক্রিয়ায় আগুনটা মূলত স্প্রেড হয়। সো আমি এখানে যেটা করার চেষ্টা করেছি, আমি প্রথমত হচ্ছে গিয়ে যে যখন আগুনের উৎসটাকে খুঁজে পেয়েছি, যে আগুনটাকে ডিটেক্ট করতে পেরেছি, সো ডিটেক্ট করার পরে প্রথমত আমি চিন্তা করলাম যে আমি এই আগুনটাকে এই রুমে সীমাবদ্ধ করবো, এই রুমে ফাইটিং করবো, এটা অন্য রুমে যেতে দেবো না। এটার প্রথম কাজ হচ্ছে ইলেকট্রিসিটি তো ইজ অ্যান্ড এভরিহোয়ার, সেটা আছে। তো আমি প্রথমত যেটা করেছি, এখানে আগুন লাগলে এই রুমের আমি বিদ্যুৎকে বন্ধ করেছি, অন্য রুমে সব জায়গায় বিদ্যুৎ থাকবে। আচ্ছা, বিদ্যুৎ বন্ধ করার পরে আপনার প্রশ্ন হতে পারে আপনার সিস্টেম কিভাবে চলবে? আমার সিস্টেম সেলফ সিস্টেমে পাওয়ার থাকবে, সেখান থেকে চলবে। তো বিদ্যুৎ বন্ধ করার পরে এখানে কয়েকটা ডিসিশন নেওয়া হয়েছে। যদি ইলেকট্রিক্যাল কোনো শর্ট সার্কিটই হয়ে থাকে, তাহলে যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট সবটা থেকে আগুন আসবে না, অর্থাৎ 90% ক্ষেত্রে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে আগুন হয় না। যেটা হচ্ছে সে যখন ডিটেক্ট করে, তখন হচ্ছে গিয়ে যে আমি যে শর্ট সার্কিট যখন সে ডিটেক্ট করলো, তখন আমরা যেটা যে এই রুমের পাওয়ারটাকে বন্ধ করে দিয়ে অন্য রুমে যাতে এটার স্প্রেডটা না হতে পারে, সেক্ষেত্রে এখানে যদি শর্ট সার্কিট থেকে যদি সে আগুনের যদি সোর্স পেয়ে যায়, অথবা ন্যাচারাল কেহ কোনো অবস্থাতে আগুন ধরিয়ে দিয়েছে, বা কোনো কারণে একটা কয়েল বা একটা সিগারেটের ধোঁয়া থেকে আগুনের উৎস অবস্থাতে কিন্তু খুব সামান্য জিনিস থেকেই এটা ঘটে আর কি। তো সেটা যদি হয়, তাহলে আমি প্রথমত যেটা করেছি যে এই রুমে যেখানে ধরেন এটা একটা ওপেন স্পেস, এখানে পানি প্রয়োগ করা যায়, তাহলে এখানে পানি দেবে। কিন্তু যেখানে ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা যেই জায়গাগুলিতে পানি ব্যবহার করা যাবে না, সেই জায়গাগুলিতে যদি গ্যাস প্রয়োগ করতে হয়, সেই গ্যাসটার সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। এই সিস্টেমগুলি ডেভেলপ করতে গিয়ে দেখলাম যে পানিতেও বাংলাদেশে খুব সস্তা জিনিস, কিন্তু যখন গ্যাস নিয়ে সারপ্রেশন করা হবে, এই সারপ্রেশন সিস্টেমের গ্যাসের দাম অনেক বেশি। অর্থাৎ নোভাক একটা সিরিজের গ্যাস রয়েছে, ওর পার কেজির দাম 10 থেকে 12,000 টাকা, কিন্তু আমরা যেই গ্যাস দিয়ে ফাইটিং করি, এটার কেজি হচ্ছে গিয়ে 100 টাকা। তো এত মূল্যের গ্যাস তো আমাদের কেউ কিনবে না। এখন চিন্তা করলাম তাহলে আমি একটা অন্য কাজ করি, ওদের যে অটোমেশন সিস্টেম ওরা এই 12,000 টাকা কেজি চালায়, ওই সিস্টেমটাকে না করে আমরা একটা সিস্টেম ডেভেলপ করি যাতে এই 100 টাকার গ্যাস ব্যবহার করা যায়। তখন হচ্ছে গিয়ে যে এইটাকে একটা মানুষ যে প্রেস করে হাত দিয়ে, যেটাকে আমাদের যে ফায়ার এক্সটিংগুইশারটাকে ইউজ করে, ওইটাকে আমরা একটা আমি হাতের মতো ডেভেলপ করলাম, যে ঠিক আছে ও যাতে টান দিয়ে এটাকে, মানে আপনি হাত দিয়ে চাপবেন, ওখানে মেশিন দিয়ে চেপে দিবে, তাতে এটা যথেষ্ট কম খরচে এটা ব্যবহার করা উপযোগী হয়। এর পরবর্তীতে দেখলাম যে এইটার উপরে আমাকে একটা ট্রেনিং নিতে হবে, কারণ এই যে বিষয়গুলি আমি বলতেছি, তখন অনেক প্রশ্ন হয় আর কি স্বভাবত। তুমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এটা তো একটা বিশাল পাপ, তো পাপ করে ফেলছো। এটার পরে তো দ্বিতীয় পাপ হচ্ছে গিয়ে যে তুমি এটা বানাচ্ছ, এই বানানোর আসলে তোমার যোগ্যতা কি? তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন নিউজের কমেন্টে দেখলাম, বা মিনিস্ট্রির লোক না, যারা এই ধরনের এক্সপার্ট না, অন্য লোকজন, তাদেরকে বোর্ডে রাখা হয়,
তারাও এই ধরনের প্রশ্ন করেন। তো দেখলাম যে পুরো কাজটা আপনি একাই করছেন নাকি না না একা না, আমাকে যে আমার স্যার ছিলেন এবং আমার একজন সহকর্মী ছিলেন উনি বা আমার ওয়াইফ সেও যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আমার ওয়াইফ ডক্টর, বাট চিন্তা ভাবনা তো পুরোটা আপনার? হ্যাঁ, চিন্তাটা পুরোটাই আমার, আইডিয়াটা পুরোটাই আমার। তো যে আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে এটা হচ্ছে প্রফেশনাল ওয়েটা কি সেটার জন্য আবার আর একটা ট্রেনিং করলাম। তো সেই ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে যে এটা ফুললি প্রফেশনাল যে এই জায়গাটা সেটাকে সর্বশেষ আপডেট যেটা সেটা আপনি বলেছেন। আবারও যেটা বলতে চাই যে কোনো অবস্থাতে যদি কোনো রুমে একজ্যাক্টলি ধরেন একটা রুম 10 তলায় একটা বিল্ডিং হয়ে থাকে, তার যদি 605 নম্বর রুমে এরকম একটা ইনসিডেন্ট হয়, একজ্যাক্টলি সেই রুমের বিদ্যুৎ বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে তার যে গ্যাস অথবা পানি প্রয়োগ করবে, নিয়ারেস্ট যে ফায়ার সার্ভিস থাকবে, অর্থাৎ গুলশানে যদি আগুন হয় সেটা বনানীকে জানাবে, নিয়ারেস্ট যে ফায়ার সার্ভিস থাকবে তাকে এই বিল্ডিংয়ের একজ্যাক্টলি লোকেশন এবং হচ্ছে রুম নাম্বার কোন জায়গায় সেটা প্রিসেট থাকবে, সেখানেই তাকে পাঠাবে। আমাদের যে বারবার আপনারা দেখে থাকবেন যে আমাদের আগুন লাগছে 6 তলায় কিন্তু 7-8 তলাও খুঁজতে হচ্ছে, কারণ আগুনটা খুঁজে বের করাটা একটা বড় চ্যালেঞ্জেস হয়ে যায়। ফায়ার সার্ভিসে করা হয়েছে জি, কটা প্রজেক্ট না ইমপ্লিমেন্ট বলতে আমার তো R&D ল্যাব রয়েছে, আমি একটা R&D ল্যাব রেডি করেছি, সেখানেই এটা এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। না এটা তো ওই যে আমার একটা স্টেজ পর্যন্ত রেডি, একটা প্রজেক্টের যে স্টেজ সেটা প্রোডাক্টের যেই পর্যন্ত ডেভেলপ করতে হবে সেটা করেছি। পরবর্তীতে যখন মিনিস্ট্রি যখন আরও কিছু ফাইন্ডিংস দিয়েছে সেটার উপরে আবার কাজ করতেছি। তো থার্ডলি হচ্ছে গিয়ে যে আমার যে ফায়ারের যে নিয়ারেস্ট যে জায়গা ফায়ার সার্ভিস থাকবে তাকে জানানো হবে, এবং আমাদের ফায়ারের আরও একটা প্রতিবন্ধকতা আছে সারপ্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের উৎসুক জনসাধারণ, সেক্ষেত্রে পুলিশকেও জানানো হয়েছে, যে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন থাকবে তাকে জানানো হয়েছে। ফার্স্ট অফ অল ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, কিন্তু আমাদের এখানে বেশ কিছু কোয়েরি আছে। একটা হচ্ছে যে আপনি আপনার ডিসকাশনেই বললেন যে এই ধরনের প্রোডাক্ট ওয়ার্ল্ডে আছে, আপনি আপনার ইউনিকনেসের জায়গাটা বললেন। যারা গার্মেন্টস মালিক, তাহলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের যারা গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা সচেতন কিনা, এখানে একটা প্রশ্নের বিষয় আছে। যেহেতু গ্লোবালি প্রোডাক্টটা আছে তাহলে তারা ওটা ইমপ্লিমেন্ট করেছেন কি করেননি, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যদি নাই করে থাকেন তাহলে আপনি উদ্ভাবন করলেন, করার পরে আপনার প্রোডাক্টও তারা ইউজ করবে না, সো রেজাল্ট আসলে কোথায় আসতেছে? আচ্ছা, গার্মেন্টসের ক্ষেত্রে যেটা হয়েছে, গার্মেন্টসে আসলে এই যে তাজরিন ফ্যাশন এবং আরও একটা যে অগ্নিকণ্ঠ হলো আর কি, এইটাতে দুইটাতে একটা বড় পরিবর্তন হয়েছে। গার্মেন্টসের যত আপনি বিগত 4-5 বছরে অগ্নিকণ্ঠের ঘটনা শুনবেন না, হ্যাঁ এটার একটা অন্য কারণ আছে। এটা হচ্ছে গিয়ে যে যত ধরনের ওয়ারিং, তাদের যে ক্যাবেলিং, এই জায়গাগুলিতে বড় একটা পরিবর্তন আনা হয়েছে, তাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা চেঞ্জ করা হয়েছে। এইটার ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডগুলি এখন কম ঘটতেছে অথবা ঘটতেছে না। কিন্তু আমাদের যে ইনোভেশন বা ওনাদের যে ইনোভেশন ছিল এইটা, বা ওয়ার্ল্ড মার্কেটে যেটা পাওয়া যায়, এই ওয়ার্ল্ড মার্কেটের যে প্রোডাক্টটা এই ফুললি অটোমেটেড ফায়ার সার্ভিস ডাকবে, আপনার সিস্টেম থেকে ফাইটিং করবে, এর কস্ট হচ্ছে অনেক বেশি। ধরেন আপনি ওয়ার্ল্ড মার্কেটে ধরেন আপনি 1000 স্কোয়ার ফিটের যে একটা প্রোডাক্ট স্নাইডার বা বশের যদি এটা ব্যবহার করে থাকেন, অলমোস্ট 30-35 লাখ পর্যন্ত আপনাকে লেগে যাবে বাংলাদেশি টাকায়। তো আসলে গার্মেন্টস মালিকের ওই ফ্লোরের দামই এত নাই, 30-35 লাখ 50 লাখ টাকার ইকুইপমেন্ট ওনার নাই। এটা তো রিনিউ করতে হবে, রিফিল করতে হবে, তো এইটার একটা ব্যাপার রয়েছে। তো আপনি আসলে ওনাকে যদি কমফোর্ট না দিতে পারেন যে আসলে ও প্রোডাক্টটা উনি নেবেন না, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যা কিছু পাওয়া যায় আমরা সেটা ব্যবহার করে তৈরি করতে পেরেছি। তো এইটা পরবর্তীতে এখন আমার আরও অনেকগুলি কাজ রয়েছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের এখান থেকে অনুমোদন নেওয়া এবং ওয়ার্ল্ড মার্কেটে যারা হচ্ছে গিয়ে এই সকল প্রোডাক্টের অনুমোদন দেয় তাদের এখানে নেওয়া, এটা তো অফিসিয়ালি বিষয়গুলোতে এখন ডেফিনেটলি মার্কেটে আপনার আপনি যেটা বলছিলেন যে একটু মার্কেট কম্পিটিটর মানে যারা আছে তাদেরকে একটু স্টাডি করা, আপনি মাঝখানে বোধহয় কিছু একটা বলছিলেন। সো প্রোডাক্ট আপনি যখন নিয়ে আসলেন বাজারে, তারপরেও তো আপনার দেখা যাবে যে আপনি এটাকে নিয়ে কতদিন সাস্টেইন করতে পারবেন, কারণ এখানে ভালো ইনভেস্টর খুঁজে পাওয়া, বড় কোনো ইনভেস্টর এসে আপনার প্রোডাক্ট নিয়ে ফেলে কিনা সেটার পেটেন্টের একটা ব্যাপার থাকে। এটা এক্স্যাক্টলি এটা হচ্ছে গিয়ে যে এটা খুবই গ্রাউন্ড চ্যালেঞ্জের একটা বিষয়। একটা হচ্ছে মানসিক ব্যাপার, অর্থাৎ মনে করেন যে মেরিল সাবান আমার ব্যবহার করতে ভালো লাগে না, আমার বিদেশিটা ভালো লাগে আর কি। এটা একটা আমাদের মানসিক একটা বিষয় আছে। আমার মনে করেন যে বিদেশি একটা টুথপেস্ট আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের মনে করেন যে মেডিপ্লাসটা ভালো লাগে না, এরকম একটা কারণ থাকতে পারে। কিন্তু যেটা হচ্ছে কোয়ালিফাইড যদি প্রোডাক্ট থাকে সেটাকে মনে করেন যে অবশ্যই ব্যবহার করা উচিত বা সরকারের বাধ্য করা উচিত। ধরুন আমাদের হাইটেক পার্কে এখন যে এই ধরনের কাজকর্ম হচ্ছে, সেফা মনে করেন যে এখানে এটিএম মেশিন বানাচ্ছে,
তো এখন এই এটিএম মেশিন যদি কাজ না করে তাহলে আপনি আইনেন না, কিন্তু যদি বাংলাদেশে কেউ বানাতে পারে তাহলে আপনি যদি বাহির থেকে আনেন তাহলে এই উদ্ভাবক কোনোদিনই টিকে থাকবে না এবং সে করতে পারবে না। নাম্বার 1। জি। নাম্বার 2 হচ্ছে যে আপনি একটা উদ্ভাবন করলেন, আপনার দেশি যারা আকববলরা আছে, আমি যদি সহজ ভাষায় বলি, বড় বড় কোম্পানি যারা আছে তারা তো প্রোডাক্ট নেওয়ার জন্য রেডি থাকেন। সো আপনি একজন ভালো ইনভেস্টর না পেলে এবং দেখা গেল যে আপনি বাজারে আনলেন, কালকে আপনার মতো আরেকজন নিয়ে চলে আসলো, বা আইডিয়া আপনার আর একজন মার্কেটে নিয়ে আসলো, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছেন কিনা, মানে মার্কেট অ্যানালজি নিয়ে চিন্তা করেছেন কিনা? মার্কেট অ্যানালজিটা হচ্ছে গিয়ে যে আমাকে প্যাটেন্ট করতে বলা হয়েছে আইডিয়া প্রজেক্ট থেকে যে আপনি এটা প্যাটেন্ট করেন, কিন্তু আসলে মানে আমার তো আসলে একটা চাকরি আছে, এটার পাশাপাশি এটা করতে গিয়ে আসলে অনেক সময় অনেক কিছু আমার করা হয়ে ওঠে না এখন পর্যন্ত। তো অফিসিয়ালি আমাকে যদি এটা যে জায়গাটা, এটা আমরা চিন্তাও করতেছিলাম যে আসলে এই জিনিসটা তো একজনে বললো যে ঠিক আছে ওরে 1 কোটি টাকা দিয়ে দাও, 10 লাখ টাকা দিয়ে দাও, এটা নিয়ে নাও, পুরো প্রোডাক্টটা যেহেতু কাজ করতেছে আমরা এটা করি। এটা আসলে সরকার যদি প্রোটেকশন না দেয়, যে আইডিয়াগুলি আসতেছে, শুধু আমার না, এরকম আইডিয়া প্রকল্পে কয়েকশো আইডিয়া ইমপ্লিমেন্ট হয়েছে এবং প্রোডাক্ট বাজারজাতকরণ অবস্থায় রয়েছে। সো সবাইকে যদি ওই জায়গাটাতে স্পেস না দেয় তাহলে এই আইডিয়া, মানে ওই যে আপনি যেটা বলেছিলেন যে আসলে দেশ থেকে মেধাগুলি বাহিরে চলে যায়, এটার একমাত্র কারণ ওই জায়গাতে যদি সে আইডিয়াটা ডেভেলপ করে প্রোডাক্ট পর্যন্ত নিয়ে আসে এবং তারটা যদি আরেকজনে নিয়ে যায়, হ্যাঁ ইনভেস্টর আসতে পারে তার সাথে, সে তো আর এমনিতে টাকা দিবে না। আমরা আজ থেকে ডেফিনেটলি এটা একটা বড় ডিসকাশনের জায়গা, আমরা আজ থেকে একটা সার্টিন পিরিয়ড বা 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, এমন কোনো হোম অ্যাপ্লায়েন্স চিন্তা করতে পারি কিনা যে মানুষ ওটা তার ক্ষুদ্র পরিসরে বাসাতে হোক বা যেখানে হোক না কোনো ব্যবহার করবে আগুন নির্বাপনের জন্য, এবং এটা মানুষ মানে ইচ্ছা করেই ব্যবহার করবে, এরকম কোনো প্রোডাক্ট আমরা পাবো? আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করছেন। না, এটা একেবারে শুধু এই অগ্নি নির্বাপন না, এখানে আসলে আমি আরো বেশ, যেহেতু আমাকে একটা ল্যাব আমি তৈরি করেছি, এখন ছোট ছোট অনেকগুলি কাজ করতে পারতেছি, আইডিয়াগুলি ডিপ্লয় করতে পেরেছি বা ওখানে পারতেছি। শুধু আমি অগ্নি নির্বাপন না, আরো বেশ কয়েকটা কাজ নিয়ে ছোট ছোট গবেষণা করতেছি। যেহেতু গবেষণা গাড়ি যেটা হয় আর কি, একটা মানুষ থাকলে বিভিন্ন ধরনের চিন্তা আসে এবং সেটা ইমপ্লিমেন্ট করার ল্যাব থাকলে হয়েও যায়। তো বাংলাদেশের একটা খুব সুন্দর ভবিষ্যৎ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে বিশ্ববিদ্যালয়গুলিতে যেই তথাকথিত গবেষণাটা হতো, কোনো মানুষের কোনো দিন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা ছাড়া অন্য কোনো গবেষণা কাজে লেগেছে বলে আমার জানা নাই, আপনাদের জানা থাকতে পারে। কিন্তু আইসিটি মিনিস্ট্রি এখানে একটা কাজ করেছে, সে আসলে ডিরেক্টলি অফার করতেছে যে এগ্রিকালচারে জনমানুষের সুবিধা হবে, চিকিৎসায় সুবিধা হবে, আমার গার্মেন্টস সেক্টরে সুবিধা হবে, এরকম সরাসরি তুমি কোনো গবেষণা করতে পারো কিনা, তাহলে আমি তোমাকে ভাই ফান্ডিং করতেছি। তো এই মিনিস্ট্রির যে আমার যতটুকুই মেধা ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করার যে জায়গাটা, যে স্পেসটা, সেটা আইসিটি মিনিস্ট্রি আমাকে রেডি করে দিয়েছে এবং সেটা আমি আলহামদুলিল্লাহ তাদের কারণেই এই জায়গাটা আমি স্বপ্ন দেখেও বাস্তবায়ন করতে পেরেছি, সেটা যতই ছোট পরিসরে হোক। এখন প্রশ্নটা হলো যে আপনার যে হ্যাঁ আপনি শুরু করেছেন বা অনেকেই শুরু করেছে, সেই প্রোডাক্টগুলির কী হবে? একটা হচ্ছে সরকার যদি এখানে তার জায়গাটাকে স্ট্রিক্ট করে যে আইডিয়াগুলিকে আসলে আমি মার্কেটে এভাবে ইউটিলাইজ করব, আইডিয়াগুলিকে আমি হারিয়ে যেতে দেব না, এগুলিকে আমি দেশের সম্পদ হিসাবে এইগুলিকে ব্যবহার করব। যেহেতু সরকার স্বপ্ন দেখে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নেতৃত্ব দেবে, সেটা আমরাও দেখি। কিন্তু আপনার ওই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আসলে এটাতে সরকারের নিজের কিছু ল প্যারামিটার সেট করতে হবে এবং এদেরকে যে গবেষণাগুলি হয়, যেই টাকাটা দেয় সেটার অঙ্কটা আমি বললাম না, তবে সেইটার অন্তত 10 থেকে 100 গুণ বাড়াতে হবে। কত অঙ্ক দেয় সেটা নাই বললাম। সকল প্রতিকূলতা কাটিয়ে আপনারা এগিয়ে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা অনেক কনস্ট্রেইন আজকের এই অনুষ্ঠানে পেয়েছি, আমি চ্যালেঞ্জ বলবো এটাকে, এবং এই চ্যালেঞ্জগুলো উত্তরে হয়তো আমরা একটা প্যারামিটার সেট করতে পারবো এবং সেই চেষ্টাটা আপনারা করে যাচ্ছেন। আপনারা অগ্রগামী যোদ্ধা এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।